জন্য আনন্দ প্রকাশ করে, এটা কি একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে? একটা রাজনৈতিক দল গণতন্ত্রের কথা বলবে, একটা রাজনৈতিক দল জনগণের রায়ের মাধ্যমে ক্ষমতায় দেওয়ার কথা বলবে, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের কথা বলবে, অথচ এরা এবার বহুদলীয় গণতন্ত্র নিয়ে লেকচার দিবে, এরা এবার ভোটাধিকার নিয়ে লেকচার দিবে, এরা এবার ইনক্লুসিভ ইলেকশন নিয়ে লেকচার দিবে। এবং এই যে নির্বাচনটি আজকে একতরফা ইলেকশনটি বাংলাদেশে হচ্ছে, এই দায় তো এই যারা রাজনৈতিক দলগুলো আছে যারা একতরফা ইলেকশনের অংশ হচ্ছে, তারা কি বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করছে নাকি বাংলাদেশের গণতন্ত্রকে সাইডলাইন করে দিচ্ছে? আজকে অনেকে তখন তুলনা করে যে 2008 পরবর্তী বাংলাদেশে ইলেকশন গুলো নিয়ে প্রশ্ন তুলে। তা আমার সহজ একটি প্রশ্ন, যে আমরা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সমালোচনার জায়গা আছে, ত্রুটি বিচ্যুতির জায়গা আছে, আমরা যদি সহজ করে কমন সেন্সের জায়গা থেকে পাল্টা প্রশ্ন করি যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি নিবন্ধনের বাইরে গেছে কখনো? রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি নিষেধাজ্ঞার আওতায় এসেছে? রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি সন্ত্রাস দমন আইনের আওতায় নিষিদ্ধ হয়েছে? বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে সেটি 2008 পরবর্তী 14, 2018, 2024 একটি নির্বাচনেও বিএনপি কি অংশগ্রহণ করার আইনগত সুযোগটুকু বন্ধ ছিল? একটি নির্বাচনে আইনগত নির্বাচন তো উন্মুক্ত ছিল, নির্বাচনের অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া না নেয়া এটা তো রাজনৈতিক দলের স্বাধীন বিষয়। এমনকি একটি নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, 2018 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, এবং সেই নির্বাচনে শুধু অংশগ্রহণ করেনি, আজকে যিনি বিএনপির মহাসচিব সেই সময় দুপুরবেলা সংবাদ সম্মেলনে বলেছে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছে। তো এই হচ্ছে যে বাংলাদেশে। এবং আরেকটি বিষয় মনে করতে, বিশেষ করে যারা, আমি শেষ করছি, যে এই বিশেষ করে আমাদের যারা তরুণ প্রজন্ম আছে যারা আজকে এই দখলদার সরকার যখন এই ফ্যাসিস্ট, স্বৈরাচার এই শব্দগুলোকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে, যখন সত্যিকার অর্থে এই কথাগুলো তাদের সঙ্গেই সবচেয়ে বেশি যায়, যখন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারপরও গণতান্ত্রিক প্রক্রিয়াতে আওয়ামী লীগ সবসময় রাজনৈতিক পথ পরিক্রমা অক্ষুণ্ণ রেখেছে। আপনি যদি এই সামরিক স্বৈরাচার পরবর্তী বাংলা দেখেন, 96 সালে প্রথমবারের মতো আপনি দেখবেন যে এই নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য, নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য তারা কিন্তু একতরফা ইলেকশন করেছে, এবং সেবারও কিন্তু আওয়ামী লীগকে বাইরে রেখে তারা ইলেকশন করেছে। আওয়ামী লীগ এই বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই আন্দোলন করার মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আসেনি এটা কিন্তু সেকেন্ডারি প্রশ্ন, মূল প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা নিশ্চিত করেছে। এমনকি 91 সালে যখন সামরিক স্বৈরাচার থেকে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়াতে আসে, সেবার আপনি দেখবেন যে সংসদীয় গণতন্ত্র, আপনি বিএনপির কিন্তু অবস্থান সংসদীয় গণতন্ত্রের পক্ষে ছিল না। আওয়ামী লীগের ঐক্যবদ্ধ অবস্থান, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার অসাধারণ দূরদর্শী অবস্থান, আপোষহীন অবস্থানের কারণে কিন্তু বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে বিএনপির অফিসিয়াল অবস্থান কিন্তু ছিল সংসদীয় গণতন্ত্রের বিপক্ষে, এবং সেটার মাধ্যমে কিন্তু সংসদীয় গণতন্ত্রের যাত্রা হয়েছে। আপনি যদি এই এবং 96 থেকে 2001 আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করেছে, 2001 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, তারপরও কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে। রাজনৈতিক দল ক্ষমতা এসেছে, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতায় হস্তান্তর করছে। বিএনপি কে আজকে বিশেষ করে আমাদের সিভিল সোসাইটি এক ধরনের চোখে কালো চশমা পড়ে বিষয়গুলো আড়াল করার চেষ্টা করে। বিএনপি কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে? 96 সালে ক্ষমতা শেষ হয়েছে, তারা কি একটা স্বচ্ছ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন দিয়ে, অন্তর্মূলক নির্বাচন দিয়ে ক্ষমতায় ছেড়েছে, নাকি আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে এই আবার একটা ব্যবস্থা তৈরি করতে হয়েছে? আপনি 2000 শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। আপনি যদি 6 সালে দেখেন, বিএনপি তো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নষ্ট করেছে, বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়িয়ে সেদিকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, 1,23,00,000 ভুয়া ভোটার বানিয়েছে। তার মানে সেবারও কিন্তু 96 সালেও ক্ষমতা তারা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করেনি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস রাখেনি, 2006 সালেও কিন্তু তা সেটি। তো এই রাজনৈতিক ইতিহাস কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম, আমাদের সিভিল সোসাইটি যারা আজকে হয়তো সরকারের বাধ্যবাধকতার কারণে, বেঁচে থাকার কারণে তাদেরকে বিভিন্ন কথা লিখতে হয়, লিখুক, কিন্তু তাদের উপলব্ধিতে যেন এটি আসে যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক অঙ্গীকারের প্রতি সবসময় দায়বদ্ধ ছিল, এবং আজকেও বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ এই দৃষ্টান্তগুলো, এই সমস্ত প্রতিকূলতা, অন্যায়, অবিচার সত্ত্বেও বাংলাদেশের মানুষের জন্য এই দৃষ্টান্তগুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ সাদ্দাম, চমৎকার আসলে আপনি ব্যাখ্যা করেছেন পুরো জিনিসটা, এবং আপনি সঠিকভাবে বলেছেন যে বিএনপিকে কিন্তু কখনোই রাজনৈতিকভাবে বলা হয়নি যে, বা নিষিদ্ধ করা হয়নি যে তোমরা ইলেকশনে আসতে পারবা না। দেখেন 1972 সালের নির্বাচনে মুসলিম লীগ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 1991 সালের নির্বাচনে
জাতীয় পার্টি ইলেকশনে অংশগ্রহণ করেছিল। 2028 ডিসেম্বরের নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কারণ নির্বাচনটাই হচ্ছে পিপলস ম্যান্ডেট। ইট ক্যান নট বি এ সিলেক্টিভ ডেমোক্রেসি। এটা অবশ্যই লিবারেল ডেমোক্রেসিতে যেতে হবে। এটা আসলে ডক্টর ইউনূসের কোনো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা না, বা আমাদের কোনো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার এটা না। যেভাবে সজীব ওয়াজেদ জয় পরিষ্কারভাবে বলেছেন যে বিএনপি আমাদের শত্রু না, বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী, এবং প্রতিদ্বন্দ্বিতার যে প্রোফাউন্ডনেস সেটা বিচার করবে জনগণ। জনগণ যদি আওয়ামী লীগকে না চায়, তারা আওয়ামী লীগকে ভোট দেবে না। তারা যদি বিএনপিকে না চায়, তারা বিএনপিকে ভোট দেবে না। তারা যদি জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়, তারা জাতীয় পার্টিকে নিয়ে আসবে। এখন সিলেক্টিভ ডেমোক্রেসির মতো কেউ এসে বলবে না যে সাদ্দাম হোসেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, শুধু আমিনুল হক পলাশ এবং আব্দুল্লাহ আল নোমান করবে, তোমাদের দুজনের কাছ থেকে বাঁচতে হবে। তো এই যে জিনিসটা, এটা আসলে বাংলাদেশের রাজনীতিটাকে কিন্তু আরো কলুষিত করছে। ভবিষ্যতের জন্য এটা ডেঞ্জারাস একটা প্রেসিডেন্স হয়ে থাকলো। পরবর্তীতে যদি কোনো সরকার এসে বলে যে এই দলকে আমরা নির্বাচন করতে দেব না, এটা 54 বছরের রাজনৈতিক ইতিহাসে কিন্তু বাংলাদেশে হয়নি, যেটা এবার আমরা দেখছি। আমরা কথা বলবো আবার আমিনুল হক পলাশের সাথে। আপনি আগে বলেছিলেন যে বাংলাদেশ বিরোধী বিদেশি যে শক্তিটা মূলত জামাত ইসলামকে পৃষ্ঠপোষকতা করছে এবং আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে। জামাত ইসলামী গুপ্ত শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা আজকের এনসিপি, দখলদার ইউনূসের শাসন আমলে জামাত এনসিপি কিন্তু এখন একটা স্বর্ণযুগের মধ্য দিয়ে যাচ্ছে। আমি দর্শকদের দায়িত্ব নিয়ে বলছি, আসিফ ভুঁইয়ার অর্থের একটি ইনভেস্টমেন্ট অস্ট্রেলিয়াতে ঢোকার চেষ্টা করছে গত 6 মাস ধরে। আমরা এটাকে লক্ষ্য রাখছি কিভাবে টাকাটা বা ডলারটা বিপুল পরিমাণ অস্ট্রেলিয়া ঢোকে। তো এই যে স্বর্ণযুগ তাদের, এই অবস্থায় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে বলে আপনি মনে করছেন আমিনুল হক পলাশ? নোমান ভাই, দেখেন, নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশে কিরকম এটা আলটিমেটলি তো মানুষজন বুঝতে পারছে। কিন্তু দেখেন, নর্মালি প্যারামিটারটা কি, যে কোনো একটা সমাজে সবচেয়ে ভালনারেবল গ্রুপটা আসলে কতটুকু হচ্ছে সেফ এন্ড সিকিউর ফিল করে, সেটা হচ্ছে একটা মানদণ্ড যে আসলে ওই সমাজটা, ওই স্ট্রাকচারটা কতটুকু নিরাপদ। তো আমাদের দেশে ভালনারেবল অংশ তো দূর। একদিকে যেমন হচ্ছে আমাদের দেশের মাইনরিটিরা দীপচন্দ্র দাসকে জীবন্ত পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, ঠিক একই সাথে দেশের সবচেয়ে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল নন স্টেক অ্যাক্টর যাদেরকে বলা যেতে পারে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস পুরানো হচ্ছে, এবং তার পরবর্তীতে ডেইলি স্টারের সম্পাদককে আমরা বলতে শুনছি যে উই আর এন্টার ইনটু দ্য এরা অফ মার্ডার্স, মত প্রকাশ দূরের কথা, জীবন বাঁচানোর সংখ্যা হয়ে আছে। এই একটা বক্তব্য কিন্তু অনেকাংশেই প্রমাণ করে দেয় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার আপনার হচ্ছে পরিণতিটা কি, নিরাপত্তা ব্যবস্থার বর্তমান অবস্থাটা কি। এখন এটা মানে অনেক উদাহরণ দেওয়া যাবে, উদাহরণ বাদ দিয়ে আমি জাস্ট স্পেসিফিক্যালি বলি যে আসলে এই পর্যায়টা কিভাবে আসলো। আসার মূল কারণ কিন্তু এই যে প্রথম আলো বলি, ডেইলি স্টার বলি, তাদের সম্পাদক যারা আছেন, যে সিভিল সোসাইটির কিছু অংশ সিলেক্টিভ প্রতিবাদ করছে এইসব বিষয় নিয়ে বর্তমানে, তাদের ব্যর্থতার দায় কিন্তু অনেক বেশি। কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে একটা দেশ বিরোধী গোষ্ঠী বাংলাদেশ দখল নিয়েছে, স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে পিছনে রেখে সামনে একটা ফ্রন্ট আইসা দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখলের পরপরই আমরা দেখেছি জেল থেকে জঙ্গিরা বের হয়ে গেছে, বাংলাদেশের সকল থানা লুটপাট করে অস্ত্র ছিনতাই করা হয়েছে, শীর্ষ সন্ত্রাসীদের হচ্ছে আপনার মুক্তি দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে একদম ওভারনাইট। এত দ্রুত সময় জামিন কোথাও হয় না, এবং তাদের মাধ্যমে দেশে একটা এনার্কিক সিচুয়েশন তৈরি করার চেষ্টা করেছে, যেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ ইন্টারিম সরকার তাদের যে পরিকল্পনা, এজেন্ডা, যে মেটিকুলাস ডিজাইনের প্ল্যানার যে এজেন্ডা তাদেরকে দিয়েছে সেটা বাস্তবায়ন করতে চায়। এটা কিন্তু প্রথম 3 থেকে 4 মাসে দৃশ্যমান, কিন্তু এটা কন্টিনিউ করলো কিভাবে? এই যে সিলেক্টিভ অংশ, যারা সিভিল সোসাইটি বলি, আমাদের পত্রিকা বলি, তাদের এর বড় অংশ দায় আছে। কারণ কি, তারা ভাবছিল যে এই এনার্কিটা, এই মবটা শুধুমাত্র আওয়ামী লীগকে দলীয় ভাবে করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি করা হচ্ছে, বা আওয়ামী লীগকে টার্গেটেড অংশ শুধুমাত্র আওয়ামী লীগ। এবং এই কারণে কিন্তু একটা বড় অংশ হচ্ছে এখানে আর কথা বলতে যায় না। এই স্বয়ং প্রথম আলো বা ডেইলি স্টারও কিন্তু এই সরকারের বিভিন্ন এনার্কিক বা মবের এগেইনস্টে কোনো ধরনের কথাবার্তা বলে নাই। প্রথম আলো বা ডেইলি স্টার বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা,
দীর্ঘদিন ধরে, তারা তো স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধ এগুলো জানার কথা, বিশ্বাস করুক আর না করুক সেটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, কিন্তু একজাক্ট সত্য কি তাদের প্রথম প্রকাশনীতে অনেক বই বের হয়েছে, তো তারা তো স্বাধীনতার ইতিহাস ঠিকভাবে জানে। তো মুক্তিযুদ্ধ বিরোধী যখন নেগেটিভ এস্টাবলিশ করা হচ্ছে বাংলাদেশে, তখনও কিন্তু আমরা তাদেরকে কোনো ধরনের প্রতিবাদ করতে দেখি নাই। এখন সিলেক্টিভ প্রোটেস্ট, সিলেক্টিভ জাস্টিস, অথবা আপনার হচ্ছে কি বলে সিলেক্টিভ হচ্ছে আপনার অ্যাটিটিউড আসলে আপনার কমপ্লিট এনার্কি তৈরি করে বাংলাদেশে, সেটাই হয়েছে। এখন দেখেন এটার মুশকিলটা হলো কোন জায়গায়, যে যে কোনো সমাজে আপনার ল এনফোর্সমেন্ট হচ্ছে আপনার মানে সিচুয়েশন কখনো একটু খারাপ হয়, কখনো ভালো হয়, এবং দুনিয়ার বিভিন্ন স্টেটে এই স্ট্রাকচারটা আপস এন্ড ডাউনস করে। এবং ল এনফোর্সমেন্টের মূল বিষয় হচ্ছে ফিয়ার ফ্যাক্টর, অর্থাৎ আইনি কাঠামোর মাধ্যমে মানুষজনের মাঝে যারাই অন্যায় করতে চায়, যারা ক্রিমিনাল, তাদের মনে এই ফিয়ার ফ্যাক্টরটা থাকে যে এই অন্যায় করলে আমার এটার আপনার হচ্ছে হিসাবে ইম্প্যাক্ট হিসাবে আমার এই সাফারিংস হইতে হবে, এই শাস্তি হবে। গত 17-18 মাসের যে সমস্যাটা হয়েছে, যে এই ফিয়ার ফ্যাক্টরটা একদম ভেঙে দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে না, সাধারণ মানুষজনের মাঝে হচ্ছে আপনার এই ফিয়ার ফ্যাক্টরটা ভেঙে দিয়ে গেছে। এই কারণে আপনি দেখবেন শুধুমাত্র শুরুর দিকে এই মবটা সিলেক্টিভলি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের দিকে থাকলেও পরবর্তীতে কিন্তু এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। যে কাউকে ধরে যে কোনো ট্যাগ লাগায় হচ্ছে মারা হচ্ছে, তাদের হাত থেকে শিক্ষক, শিল্পী, আপনার হচ্ছে কবি, সাহিত্যিক, বাংলাদেশি কৃষ্টি, কালচার কোনো কিছু কিন্তু বাদ যাচ্ছে না। তার কারণটা হলো মানুষজনের মন থেকে এই ফিয়ার ফ্যাক্টরটা আপনার হচ্ছে ভেঙে গেছে। সো এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যে ল এনফোর্সমেন্ট আপনার খারাপ হয়েছে, এতে কোনো দ্বিধা নাই, হ্যাঁ, কিন্তু এটাকে যে পরবর্তীতে উত্তরণ করা আমাদের জন্য অনেক কষ্টদায়ক হবে। তার কারণ হচ্ছে মানুষের মাঝে হচ্ছে আপনার ভয়ের জিনিসটা হচ্ছে আপনার দূর করে ফেলছে। মানুষজনের হচ্ছে ওই ভয়টা আর নাই, আইনের প্রতি কোনো ধরনের শ্রদ্ধা নাই, কারণ মবের মাধ্যমে সব করা যায়, তা আইনের প্রয়োজন নাই। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্টটা হচ্ছে দেখেন, আমরা জিওপলিটিক্যালি খুব একটা ভানারেবল সিচুয়েশন, মানে একটা ইম্পর্টেন্ট সিচুয়েশন, ভানারেবল না, একটা ইম্পর্টেন্ট জায়গায় বাংলাদেশের অবস্থান। সো এখানকার আমাদের নিরাপত্তার সাথে হচ্ছে আমাদের এই রিজিওনাল সিকিউরিটি অনেকাংশে জড়িত। যেহেতু এই দেশ বিরোধী গোষ্ঠীটা বিদেশি কিছু সিলেক্টিভ কান্ট্রির পারপাস সার্ভ করতে আসছে, তাদেরও একটা বড় এজেন্ডা ছিল আসলে পার্শ্ববর্তী কান্ট্রি, আমাদের যে প্রতিবেশী দেশগুলোর সাথে একটা লং টার্ম কনফ্লিক্ট তৈরি করা। আমরা হিউম্যান করিডোরের নামের সাথে হিউম্যান করিডোরের মাধ্যমে মানে হিউম্যান করিডোরের আলোকে মায়ানমারের সাথে একটা কনফ্লিক্টিভ সিচুয়েশন তৈরি করতে দেখেছি। সেটা অ্যাপারেন্টলি সফল না হলেও পরবর্তীতে আমরা প্রতিনিয়ত কিন্তু হচ্ছে ওই ভারত বিরোধী নেগেটিভ আপনার হচ্ছে এস্টাবলিশ করতে দেখেছি, এবং যার প্রেক্ষিতে কিন্তু আপনি দেখেন এখন ভারত যাদের আমাদের হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যাদের যে অবদান ছিল এবং আমাদের লং টাইম প্রুভেন এলাই, তাদের সাথে হচ্ছে আমাদের সম্পর্কটা কোন অবস্থা খারাপ গেছে। এখন আপনার প্রতিবেশীর সাথে যদি আপনার এরকম একটা দ্বান্দ্বিক সম্পর্ক থাকে, এরকম একটা কনফ্লিক্টিং সম্পর্ক থাকে, সেটাও কিন্তু অ্যাজ এ হোল হচ্ছে আপনার সিকিউরিটির জন্য হচ্ছে বড় ইম্প্যাক্ট করে। আর আমি যে ফিয়ার ফ্যাক্টরের কথা বলছিলাম, যে এই জিনিসগুলোকে নর্মালাইজ করা হয়েছে, সেটা সবচেয়ে বেশি আশঙ্কার। আপনার এটা মনে আছে যে এই বড়দিনের ঠিক আগেই কিন্তু মগবাজারে বোমা হামলায় একজন হচ্ছে আপনার মারা যায়। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশি মিডিয়াতে এই আলোচনা নাই বললেই চলে, মানে একটা বোমা হামলা হয়ে 1-2 জন মারা গেছে, এটা এখন কোনো সিচুয়েশনই না। আপনি কেরানীগঞ্জে দেখেন বোমা হামলায় হয়ে হচ্ছে আপনার একটা মাদ্রাসার ছাদ উড়ে গেল, কোনো ধরনের আলাপ আলোচনা নাই। আমরা সুনামগঞ্জে দেখতে পাচ্ছি ডেটোনেটর আপনার হচ্ছে উদ্ধার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আর্মি বিভিন্ন ধরনের 7.62 বলেন বিভিন্ন ধরনের হচ্ছে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করছে। এবং সমাজে সাবেক ছাত্রলীগের নেতার বাবা, চাচা, তার বোনকে জবাই করে 4 জনকে এক পরিবারে জবাই করে হত্যা করেছে জামাত, সেটাও কিন্তু মিডিয়াতে নাই, না মিডিয়াতে নাই। সো এই জিনিসটা হচ্ছে নর্মালাইজ করে ফেলা হয়েছে। তো এই নর্মালাইজ করার ইম্প্যাক্ট কি হয় সেটা কিন্তু আমরা 2001 থেকে 6 পর্যন্ত দেখেছি। এই যে আপনার নিশ্চয়ই জাস্ট একটু মনে করাই দিই, লাস্ট 2 মিনিটে যখন হচ্ছে এই বাংলা ভাইয়ের নাম দিয়া এই জঙ্গিবাদ আপনার শুরু হয়, এটা শুরুটা কিন্তু আপনার মনে আছে, নোমান ভাই আপনি স্মরণ করতে পারবেন, যে যখন মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আফগানিস্তানে হচ্ছে আক্রমণ করে, বাংলাদেশে কিন্তু এটা 2001 সালের কথা, সদ্য এই বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এসেছে, তখন কিন্তু সারা বাংলাদেশে মিছিল হয়েছিল যে আমরা বাংলা হবে আপনার আফগান, আমরা হবো তালেবান। জামাত শিবির কিন্তু এই নর্মালাইজেশন করা শুরু করেছিল সেটাকে টার্গেট করে, এবং এর পরবর্তীতে হচ্ছে তাদের হাত ধরেই, তাদের প্যাট্রোনাইজে আমরা হচ্ছে জেএমবি থেকে শুরু করে অনেকগুলো হচ্ছে জঙ্গি আপনারা দেখলাম। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে শুনেছি এগুলো হচ্ছে মিডিয়ার সৃষ্টি, কোনো ধরনের হচ্ছে অ্যাকশন নেওয়া হয় না, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের 63 জেলায় একসাথে বোমা হামলা হয়েছে। শুধুমাত্র মুন্সিগঞ্জে সেখানে বোমা ফেট করা হয়েছিল, সেটা আপনার হচ্ছে জাস্ট হয় নাই। এবং এই ধরনের বিষয়গুলো হচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদের যে হচ্ছে একটা আপনার গভীর শিকড়, সেটা কিন্তু 2001 থেকে 6 সালের মাঝে হয়েছিল। ঠিক একই প্রেক্ষাপট কিন্তু আমরা এই অল্প সময়ের মাঝে দেখতে পাচ্ছি। প্রুভেন যারা জঙ্গি নেতা, আপনি হারুন ইজার বলেন, আপনার হচ্ছে জসিমউদ্দিন রহমানি বলেন, তারা শুধুমাত্র জেল থেকে মুক্তি পায় নাই,
প্রকাশ্য দিবালোকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে রীতিমতো আর্মির গাড়ির উপর দাঁড়িয়ে তাদেরকে হচ্ছে বক্তব্য বিবৃতি, উস্কানিমূলক বক্তব্য আমরা প্রতিনিয়ত দেখতে দিচ্ছি। অর্থাৎ তাদেরকে এই সোসাইটিতে নর্মাল করা ফেলা হয়েছে, শিশু সন্ত্রাসীদের নর্মালাইজ করা ফেলা হয়েছে। যে কোনো ধরনের হচ্ছে অপকর্ম, যেটা আপনি বলছিলেন যে একটা ফ্যামিলির 3জনকে 4জনকে হচ্ছে আপনার হত্যা করা হয়েছে, সেটা নর্মাল হয়ে গেছে। সো মানুষের মাঝে এই অবদমিত হিংস্রতাটাকে আসলে উস্কায় দেওয়া হচ্ছে, যেটা বাংলাদেশকে লং টার্মে একটা ফেল স্টেটের দিকে যাবে। এবং যেটা আমি আবারও বলি যে এই যে ফিয়ার ফ্যাক্টরটাকে আপনার হচ্ছে ভেঙে দেওয়া হয়েছে, এই অবস্থায় কিন্তু হচ্ছে যে কোনো জায়গায় ল অ্যান্ড অর্ডার রিইনস্টেট করা খুবই চ্যালেঞ্জিং বিষয় হবে। সো এই লম্বা সময়ের ক্ষতিটা তারা করেছে এই কারণে যে তারা যতদিন পারে ক্ষমতায় থাকার এই মানে এই অস্থিতিশীল বা এনার্কিক সিচুয়েশনটাকে ব্যবহার করে যতদিন ক্ষমতায় থাকতে পারে ক্ষমতায় থাকবে। যখন তারা অন্য কারো কাছে হচ্ছে ক্ষমতাটা হস্তান্তর করবে, সেটা যে পার্টি হোক বা যে সরকারই হোক না কেন, সেই সরকারকেও যেন ইনিশিয়াল সময় একটা লম্বা সময় সাফার করতে হয়। বাই দিস টাইম এই ইউনুসগং তার সেফটি সিকিউরিটি এনশিওর করে বাকি দিকে চলে যায়। অর্থাৎ দেশে যখন একটা মানে আপনার চূড়ান্ত এনার্কিক সিচুয়েশন থাকবে, তখন আর তাদের ভুল ত্রুটিগুলা, তাদের অপকর্মগুলোর দিকে হচ্ছে মানুষজনের নজর কম থাকবে। সো তারা বর্তমানটাকে নষ্ট করেছে এবং ফিউচারে যেন বাংলাদেশ হচ্ছে লং টার্মে সাফার করে সেই ব্যবস্থাটা করে গিয়েছে। ধন্যবাদ আমিনুল হক পলাশ, আপনি যথার্থই বলেছেন। আজকে আমি একটা স্ক্রিনশট শেয়ার করব, সেটা আপনাদের অনেকেরই চোখে পড়েছে। এমডি আমিনুল হক বলে একজন প্রখ্যাত আলেম, যিনি নিজেকে দাবি করেন, তিনি আজকে স্ট্যাটাস দিয়েছেন খালেদা জিয়ার, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পরে, আল্লাহর শরিয়া পদত্যাগকারী কারো মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়া নিষেধ, সেখানে জান্নাত পাওয়ার জন্য দোয়া আমরা কখনো করি না। ইসলামের চিরায়িত যে প্রেম, ভালোবাসা, সহমর্মিতা থেকে বের হয়ে এসে এই ধরনের ঘৃণা ছড়ানো, এবং সেটা যে আসলে জঙ্গিবাদের এই জায়গাটায় কিন্তু আমরা কোনোভাবেই বাংলাদেশের মিডিয়া হাউসগুলোকেও কিন্তু দূরে রাখতে পারি না। গত বছর জঙ্গি আক্রমণের মুখে বাংলাদেশে বিটিভি সহ 8টি মিডিয়া হাউসকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার থেকে কোনো প্রতিবাদ দেখি নাই। তারা বলেছিল মানুষের চেয়ে বিল্ডিং এর জন্য নাকি আওয়ামী লীগ কাঁদে বেশি। সেই বিল্ডিং এ যে শত শত মানুষ ছিল, তারা কিন্তু সেটা এড়িয়ে গেছে। এই যে এত শত সাংবাদিক এবং সম্পাদক জেলে, প্রখ্যাত সব মানুষগুলো, বয়স্ক সব মানুষগুলো বিনা কারণে, বিনা অপরাধে তাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর জেলে রাখা হয়েছে। আমরা যে সিলেক্টিভ সিম্পেথির কথা বলি, সেটা কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার শিখিয়ে দিয়ে গেল আমাদেরকে। এবং বলতে খারাপ লাগে যে প্রথম আলো এবং ডেইলি স্টার পড়িয়ে দেওয়ার পরে অনেক মানুষ কিন্তু খুশি হয়েছিল। কেন হয়েছিল আমি জানি না, আমরা খুশি না, অবশ্যই আমরা এটা প্রতিবাদ করি এবং এই ঘৃণ্য আক্রমণকে আমরা প্রতিরোধ করতে চেয়েছি। আমার মনে হয় না আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ, যুবলীগের কোনো কর্মী, কোনো গোছের, কোনো পর্যায়ের কোনো নেতা কোনোদিন ঘূর্ণাক্ষরও চিন্তা করবে যে প্রথম আলো, ডেইলি স্টার বা কোনো মিডিয়া হাউসকে পুড়িয়ে দেওয়া যায়। আমরা হয়তো অনেক রাগ করতাম, আমরা অনেক অপছন্দ করতাম, প্রতিবাদ করতাম, মানে ক্ষোভ জন্ম নিত, কিন্তু আমাদের মাথায় কিন্তু আসেনি যে প্রথম আলো বা ডেইলি স্টার বা কোনো পত্রিকা অফিসকে পুড়িয়ে দেওয়া যায়। এই যে নিরাপত্তাহীনতা এবং সিলেক্টিভ জাস্টিসের কথা যে আপনি বললেন, এর সাথে যুক্ত হয়েছে জামাত, বিএনপি, এনসিপির সুবিধাবাদী রাজনীতি, আরেকদিকে এই নিরাপত্তা ঝুঁকি। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব এখন হুমকির মুখে, এবং চূড়ান্ত পর্যায়ে বলা হচ্ছে যে অনেকটা আইসিইউতে ঢুকে গেছে বাংলাদেশের অর্থনীতি। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও কিন্তু বাংলাদেশকে যেভাবে তুলে ধরা হয়েছে একটি ভয়ঙ্কর ব্যর্থ রাষ্ট্র হিসেবে। এই অবস্থায় 16 মাস পার হওয়ার পর আওয়ামী লীগের কৌশল বা করণীয় কি জানতে চাইছি সাদ্দাম হোসেনের কাছে। না, যে পরিস্থিতিটা আপনি ব্যাখ্যা করলেন, এই পরিস্থিতি তো আজকে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী, আজকে তো এই ঘটনাগুলো এক ধরনের নিউ নর্মাল হয়েই গেছে। কিন্তু সামনের যে নিরাপত্তা নিয়ে শঙ্কা, স্থিতিশীলতা নিয়ে শঙ্কা, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি নিয়ে শঙ্কা, সেটা তো বাংলাদেশের মানুষ একটা উদ্বেগের মধ্যেই আছে। এবং
আহ, এবং যেভাবে রাজনীতিটা এগুচ্ছে সেটা সমাধান হওয়ার কিন্তু আমরা কোনো লক্ষণ দেখছি না। বিশেষ করে যখন গণতান্ত্রিক ভারসাম্য থাকে না, যখন আওয়ামী লীগের মতো রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, একটা প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে যখন দমন পীড়নের মাধ্যমে একেবারে আহ, সম্পূর্ণভাবে আহ, মিশিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সে সময় কিন্তু এই সংখ্যাগুলো আরো বাড়ে। এবং আমরা যদি বাংলাদেশের সর্বসাম্প্রতিক ঘটনাগুলো এবং এটা হয়তো বিশেষ করে এই আমাদের যারা আমাদের অন্যান্য রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, গণমাধ্যম কর্মী আছেন, এই আমি সবাইকে এটা বিবেচনা করার জন্য অনুরোধ জানাবো। বিশেষ করে এই জুলাই আগস্টে যারা জেলের অভ্যন্তরে ছিল, বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত, বিশেষ করে জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে, তারা তো মুক্তি পেয়েছেই, এবং তারা নির্বিঘ্নে কর্মকাণ্ড পরিচালনা করছে। এই হত্যা ঝুঁকি তো আছে। আরেকটি হচ্ছে যে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলো যেগুলো আছে, উগ্রবাদী সংগঠনগুলো যারা রয়েছে, সেটি ইসলামিক স্টেট হোক, সেটা আফগানিস্তানের তালেবান হোক, তারা কিন্তু বাংলাদেশে আজকে দেখুন যে তারা স্কুল ভিজিট করছে, যেন তারা স্কুল পরিদর্শক, মাদ্রাসাগুলোয় যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন যেটি আমাদের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল, সেসব জায়গায় কিন্তু তারা যাচ্ছে। বিভিন্ন স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সরকারিভাবে এক ধরনের সম্পর্ক স্থাপিত হচ্ছে। এবং বিভিন্ন সংস্থায় আজকে দেখুন যে সচিবালয়ে পর্যন্ত আজকে সচিব হিসেবে এমন লোকজন এসেছে যাদের সঙ্গে কিন্তু এই উগ্রবাদী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ততা আছে। এবং এই আজকে যখন বলা হচ্ছে যে প্রথম আলো, ডেইলি স্টারের আক্রমণের সঙ্গে সরকারের একটা অংশ জড়িত, সেই অংশটিও কিন্তু এই যে উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী রয়েছে, এবং এদের তো বিভিন্ন ধরনের শাখা প্রশাখা, এদের রাজনৈতিক দলের শাখা আছে, এদের এনজিও শাখা আছে, এদের মপ করার জন্য ক্যাডার রেডি রয়েছে, এদের বিভিন্ন সংগঠন রয়েছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে। তো এটির কারণে কিন্তু বাংলাদেশের কিন্তু সামনের যে দিনগুলো আছে, এগুলো কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেয়, এবং এগুলোর প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই 2001 থেকে 6 বাংলাদেশ যে পরিবেশের মধ্যে ছিল, যখন এই একই দিনে 63 জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা হোক, আমাদের বর্ষবরণের অনুষ্ঠানে হামলা থেকে শুরু করে সমস্ত জায়গায় আক্রমণ পরিচালনা করা হোক, আদালতে বোমা বিস্ফোরণের ঘটনা হোক, কিংবা বাংলা ভাইয়ের রাজত্ব, আজকে দেখুন যে তালেবানদের শাসন নিয়ে আমরা অনেক কথা বলি, তো বাংলাদেশে তো স্বল্প সময়ের জন্য হলেও তো বাংলা ভাইয়ের নেতৃত্ব সে ধরনের একটা ব্যবস্থা কিন্তু প্রতিষ্ঠিত তো হয়েছিল। এবং আরেকটি দেখুন যে আরেকটি শঙ্কার জায়গা, যে রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে ভূমিকা, এটিও কিন্তু বাংলাদেশের বিপদের মুখে ফেলে দিচ্ছে। আজকে দেখুন যে আমি বিএনপির অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান, বাংলাদেশের এক ধরনের ক্রাউন প্রিন্সের মর্যাদায় যিনি আছেন, এবং এই আজকে দেখুন যে তিনি 2001 থেকে 6 যে জাস্টিফিকেশন গুলো দিচ্ছেন, এবং এটা তরুণ প্রজন্মকে আমি অনুরোধ করবো, যখন বলা হয় যে 2001 থেকে 6 এই সময়টাকে যখন বলা হয় যে দুর্নীতি কমে এসেছে, হয়েছে, এটিকে যখন উদাহরণ হিসেবে তুলে ধরা, তার মানে এটা তাদের কাছে সুশাসনের একটা প্যারামিটার, এটা একটা সুশাসনের মানদণ্ড। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি কি ধরনের ছিল, সেটাও কিন্তু 2001 থেকে 6 একটা রাজনৈতিক দল সরকার পরিচালনায় কতটা ব্যর্থ হতে পারে তার প্রমাণ কিন্তু 2001 থেকে 6 সেটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া, সেটি এক ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্লেগ্রাউন্ডে পরিণত হওয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়া, এবং নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। তো আমরা কিন্তু বিএনপি যে রাজনৈতিক উপলব্ধি আমরা দেখছি, আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখছি না। একটা দায়িত্বশীল রাজনৈতিক আচরণ, গণতান্ত্রিক রাজনৈতিক আচরণ, জাতীয় জীবনের প্রতি দায়বদ্ধ একটা রাজনৈতিক দলের যে দৃষ্টিভঙ্গি, এবং এই পরিবর্তিত বাস্তবতায় মধ্যেও যে একটা ইতিবাচক পরিবর্তনের জায়গা ছিল, আজকে কিন্তু বিএনপিকে আমরা দেখতে পাচ্ছি না। বরং বিএনপিকে আমরা 2001 থেকে 6 যে বিএনপি ছিল, সেখানে আমরা সেই তারই এক্সটেনশন হিসেবে দেখতে পাচ্ছি। এবং তাদের যে উন্নয়ন দৃষ্টিভঙ্গি আমরা দেখছি, সেই উন্নয়ন দৃষ্টিভঙ্গিও কিন্তু বাংলাদেশের জন্য ভয়ঙ্কর বাস্তবতা। আজকে দেখুন যে শেখ হাসিনার নেতৃত্ব, আজকে এই অবকাঠামোগত যে পরিবর্তনগুলো ঘটেছে, প্রত্যেকটি অবকাঠামোগত পরিবর্তন আজকে এই একটা পরিবর্তন, একটা চলতি কথা হয়েছে। আমি সিভিল সোসাইটির অনেককে এটি বলতে শুনছি যে এই মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছে, মেগা প্রকল্প, মেগা অপ্রয়োজনীয় প্রকল্প হিসেবে দেখানো হচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকার যে প্রকল্পগুলো নিয়েছে, প্রত্যেকটি বাংলাদেশের জনগণের জীবনযাত্রা, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, আমাদের কৃষি, বাণিজ্য, আমাদের আন্তর্জাতিক বিনিয়োগ, প্রত্যেকটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, প্রত্যেকটি সুচিন্তিত কর্মপরিকল্পনা, এবং শেখ হাসিনার ভিশনারি লিডারশিপের প্রমাণ হচ্ছে যে এটি। এবং শুধুমাত্র তাই নয়, এবং আমাদের শেখ হাসিনা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নটি এমন ভাবে সম্পন্ন করেছেন যেটির কারণে মানুষের জীবনযাপনে সেটির পরিবর্তন এসেছে। সেটি সাধারণ মানুষের খাদ্যাভ্যাস, সেটি সাধারণ মানুষের অর্থনৈতিক
ক্যাপাসিটি হোক, সেটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হোক, এবং সেটি সামাজিক সূচক, সেটি আপনি যদি মানুষের মাথাপিছু আয় কিংবা তার আমাদের বাল্যবিবাহের হার কমিয়ে নিয়ে আসা, কিংবা মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার, আমাদের আমাদের স্কুলের ছেলে মেয়েদের এনরোলমেন্টের হার, উচ্চশিক্ষায় মেয়েদের প্রবেশের হার, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমাদের যে উন্নয়ন নিয়ে অনেক সময়, বা বিশেষ করে অন্যান্য দেশের ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে যারা আলোচনা করেন, অনেক সময় বলেন যে জিডিপি বাড়ছে কিন্তু মানুষের জীবনে সেটা পরিবর্তন থাকছে না। কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নটি এমন ভাবে সম্পন্ন করেছিলেন যেটির মাধ্যমে মানুষের জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন সম্পন্ন হয়েছে। আজকে কিন্তু আমরা এই বিএনপির যে উন্নয়ন দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি এবং যে ধরনের রাজনৈতিক বক্তৃতা বিবৃতি তারা হাজির করেছে, আমাদের শুধুমাত্র নিরাপত্তার প্রশ্নটি না, বাংলাদেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার নিশ্চিত করেছিল, এবং যেটা দল মত নির্বিশেষে বাংলাদেশের সাধারণ মানুষ, আন্তর্জাতিক সংস্থা, পৃথিবীর বিভিন্ন দেশ, বাংলাদেশ তো একটা সাকসেস স্টোরি ছিল। আমাদের গণতান্ত্রিক লিমিটেশন থাকতে পারে, কিন্তু বিশ্বের কাছে তো বাংলাদেশে একটা সাকসেস স্টোরি ছিল। বিশ্বের কাছে জাতিসংঘের, বিশেষ করে আমরা যেটা বারবার বলার চেষ্টা করি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা জাতিসংঘ সূচক নির্ধারণ করে দিয়েছে, এই বিশ্বে শেখ হাসিনা একমাত্র নেতা যিনি তার বাস্তবায়ন করেছেন। তো সে কারণে বিএনপি যে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে, শুধু তাই না, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে খাদের কিনারায় আছে, শুধু তাই না, আমাদের অর্থনৈতিক ভাবেও কিন্তু আমরা এক ধরনের ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ তো গেছেই, এবং এখান থেকে পরিত্রাণের কোনো সম্ভাবনা ভবিষ্যতে দেখতে পাচ্ছি না, যেটির কারণে কিন্তু তরুণ প্রজন্মের সামনে আসলে আমি মনে করি যে তরুণ প্রজন্মের এখন যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সবার নির্বাচনে অংশগ্রহণ অধিকার এবং স্থিতিশীলতা, এটি যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আসলে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, আমাদের জীবন জীবিকার নিশ্চয়তা, তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করার নিশ্চয়তা, এসবের কোনো কিছু কিন্তু আমরা করতে পারবো না। ধন্যবাদ সাদ্দাম হোসেন আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমরা আজকে আলোচনার একদম প্রান্তে চলে এসেছি। আপনাদের এখানে আমরা আলোচনার এই পর্যায়ে আমরা যেটা অবস্থাটা বাংলাদেশে এখন যেটা হচ্ছে, বাংলাদেশের পুরো বিশ্বের কাছে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে এই 54 বছর পার হয়ে আমাদের এই পরিচিত হওয়াটা, এটা আমার মনে হয় বাংলাদেশের শুধু সিনিয়র সিটিজেন না, যারা তারুণ্য তাদের জন্য কিন্তু খুবই হতাশাজনক। আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, স্পেশালি যাদের বয়স 20, 22, 25-এর মধ্যে, বলে বোঝানো যাবে না তারা কি পরিমাণ হতাশ এবং তারা কতটুকু ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে যে আমরা এই পর্যায়ে চলে এসেছি। আজকে বাংলাদেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক শক্তিগুলোর এই সুবিধাবাদের শিকার হয়ে আমাদের মাতৃভূমি বাংলাদেশ আর চরম সংকটের সম্মুখীন, চরম অনিশ্চয়তা, এবং এর কারণে বিপর্যস্ত বাংলাদেশের অসহায় মানুষের বর্তমান ও ভবিষ্যৎ। দেশপ্রেমিক সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বাংলাদেশ মুক্তি পাক, এটা সবার কাম্য। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের জয়যাত্রা। আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে যারা যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। সবার জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের টক শোতে আলোচনা করেছেন ছাত্রলীগ নেতা সাদ্দাম। তো তার কথাগুলি কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার মূল্যবান মতামত যদি আপনি কমেন্ট বক্সে জানান, সেই কমেন্টটি আরেকজন এসে পড়বে, সে কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। প্রিয় দর্শক, আপনাদেরকে ছোট্ট একটু অনুরোধ করবো, আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।